বাংলা গ্রামার অংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ধ্বনি পরিবর্তনের পার্ট 2 এবং সর্বশেষ অংশটি দেখার চেষ্টা করব। বিগত পর্বে আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে কিছু কথা বলেছিলাম। এর মধ্যে ছিল আদি স্বরাগম, মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আমাদের ছিল অন্তঃস্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ ও ধ্বনি বিপর্যয়। এই 6টি টার্ম নিয়ে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম ধ্বনি পরিবর্তনগুলো কীভাবে হয়। আজকে আমরা 7 নাম্বার থেকে দেখার চেষ্টা করব। পাশাপাশি আজকে আপনাদের জন্য ভিডিও শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ ধ্বনি পরিবর্তন নিয়ে সাজেশন আকারে দেওয়া হলো, যাতে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। আশা করি এর বাইরে ধ্বনি পরিবর্তন নিয়ে আপনাদের কোনো পরীক্ষায় কোনো কিছু আসবে না। তো এই দুটো ভিডিওর মাধ্যমে আপনারা ধ্বনি পরিবর্তন সম্পূর্ণ শেষ করতে পারবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা প্রথমেই দেখব স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি জিনিসটা হলো যে একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা যদি একটি স্বর আসে, সে একটি স্বরের পরিবর্তে অন্য একটি স্বর যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে তাকে আমরা স্বরসঙ্গতি বলবো। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন আপনারা লক্ষ্য করুন, দেশি থেকে দিশি হয়ে গেল, অর্থাৎ এখানে এর পরিবর্তে রস্যই হয়ে গেল। আমরা বিস্তারিত বলবো এখনই। বিলাতি থেকে বিলিতি হয়ে গেল, মূলা থেকে মূলু হয়ে গেল। তো স্বরসঙ্গতিকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমে আমরা বলতে পারি ক নাম্বারে প্রগত, এরপর পরাগত, এরপর মধ্যাগত। প্রগত মানে কি? যে প্র মানে প্রথম, গত মানে আগত, অর্থাৎ প্রথমে আগত। এখানে আমরা লিখে রেখেছি যে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হবে। অর্থাৎ শব্দের শুরুতে যে স্বরটা থাকবে, যে স্বরধ্বনিটা থাকবে, সেই স্বরধ্বনির প্রভাবে শব্দের শেষে যে স্বরধ্বনি সেটা পরিবর্তন হয়ে যাবে। যেমন মূলা, আপনারা লক্ষ্য করুন, মূলা, এখানে মর সাথে উকার রয়েছে। উকার একটি স্বরধ্বনি উ, এই উ এর প্রভাবে ল এর সাথে আকার রয়েছে আ, তাহলে আকারটা পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হয়ে কী হবে? উকার হবে। যেমন মোলা থেকে হয়ে গেল মুলু, তুলা থেকে হয়ে গেল তুলু। এখানে উকার রয়েছে এবং লয়ের সাথে আকার রয়েছে। এই আকারটা পরিবর্তিত হবে কার প্রভাবে? উকারের প্রভাবে। তাহলে আমরা এটা কি প্রগত ধরতে পারি। অর্থাৎ আদি স্বর অনুযায়ী আমাদের অন্তঃস্বর পরিবর্তন হলো, মানে শেষ স্বরটা পরিবর্তিত হয়ে গেল। যেমন তুলা থেকে তুলু হয়ে গেল, উকার হয়ে গেল। আচ্ছা, খ নম্বরে রয়েছে আমাদের পরাগত। পরাগত হলো প্রগত এর ঠিক বিপরীত। অন্তঃস্বর অনুযায়ী আদি স্বর পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা প্রগততে দেখেছি যে আমাদের শব্দের শুরুতে যে স্বরটা থাকে, সেই স্বরের প্রভাবে আমাদের শব্দের লাস্টে যে স্বরধ্বনিটা থাকে তার পরিবর্তন হয়। আর পরাগততে দেখব ঠিক এর উল্টো। অর্থাৎ যদি শব্দের শেষে যে স্বরটা থাকবে তার প্রভাবে শব্দের শুরু স্বরটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা যদি বলি আখু, এখানে আখু শব্দের শেষে উকার রয়েছে। এই উকারের প্রভাবে হয়ে গেল শব্দের শুরুতে আর ছিল আখুয়া, আখু থেকে এখু। অনুরূপভাবে আমরা যদি বলি দেশি, দেশি থেকে হয়ে গেল দিশি। অর্থাৎ অন্তঃস্বর অনুযায়ী আদি স্বর পরিবর্তিত হবে। অন্তঃস্বর এখানে দেশি, লাস্টে স্বর ছিল রস্যই। রস্যইয়ের পরিবর্তে আমাদের প্রথম স্বরটা ছিল একার, এ হয়ে গেল রস্যইকার। অর্থাৎ দেশি থেকে হয়ে গেল দিশি। আমরা মধ্যগত দেখব। মধ্যগত হলো যে আদি স্বর ও অন্তঃস্বর অনুযায়ী, আদি স্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হবে। এখানে একটি বিষয়, এখানে যে স্বরটা পরিবর্তিত হবে তা হবে মাঝে, মানে মাঝখানে স্বরটা পরিবর্তিত হবে। যেমন বিলাতি, এখানে হয়ে গেল বিলিতি। আচ্ছা, 8 নম্বরে আমরা দেখব খুবই সহজ, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি মানে হলো নতুন ব্যঞ্জন ধ্বনি আসা। অর্থাৎ শব্দের মাঝে কোনো কোনো সময়
কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করা হয় তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। অর্থাৎ এখানে আমরা দেখব ক বাটের পরিবর্তে হয়ে গেল মাঝখানে ব্যঞ্জন, নতুন ব্যঞ্জন চলে আসলো ক পাট। যদি বলি দুবা বর পরিবর্তে চলে আসলো প দুপা, এটাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলে আখ্যায়িত করব। আমরা পরবর্তী পাঠটা দেখি। 9 নম্বরে আমাদের রয়েছে সম্প্রকর্ষ। এর অপর নাম হলো স্বরলোপ। অর্থাৎ আমাদের স্বরলোপ দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের স্বরের লোপ হবে, অর্থাৎ স্বরের বিলুপ্ত ঘটবে। শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ঘটবে যে কোনো একটা স্বরের লোপ ঘটবে বা স্বরের বিলুপ্তি ঘটবে, সেটা শব্দের আদিতে হতে পারে, মাঝখানে হতে পারে বা শেষে হতে পারে। যেমন আমরা যদি বলি জানালা থেকে হলো জানলা, এখানে কিন্তু মাঝখানে নর সাথে আকার ছিল, এই আকারটা আমাদের লোপ হয়ে গেল জানলা। আলাবু, এখানে আলাবু থেকে হয়ে গেল লাবু। অর্থাৎ সবচেয়ে শুরুতে আমাদের সরায়া ছিল, সরায় একটি স্বরধ্বনি, শুরুতে যে বা আদিতে যে স্বরধ্বনিটা ছিল সেটা লোপ হয়ে গেল লাবু। আবার লাবুকে আমরা লাউও বলতে পারি। তো এটা হলো আমাদের সম্প্রকর্ষ বা স্বরলোপ। আচ্ছা, এই সম্প্রকর্ষ বা স্বরলোপকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমাদের আগের যে স্বরসঙ্গতির মতো আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে ছিল আদি স্বরলোপ মানে সহজেই বুঝতে পারছেন যে এটা শুরুতে যে স্বরটা সেই স্বরটা বিলুপ্ত ঘটবে। এরপর হবে মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। অর্থাৎ আমরা যদি 3টি স্বরলোপ দেখি তাহলে আমাদের 3টি স্বরলোপের মধ্যেই আমাদের ডাকের মধ্যেই এই জিনিসটি নিহিত রয়েছে। যেমন আদি স্বরলোপ মানে শব্দের প্রথমে যে স্বরধ্বনিটা থাকবে তা বিলুপ্ত হবে, মধ্য স্বরলোপ মানে শব্দের মাঝখানে যে স্বরধ্বনি থাকবে তা বিলুপ্ত হবে, এবং অন্ত স্বরলোপ মানে শব্দের শেষে যে স্বরধ্বনি থাকবে তা বিলুপ্ত হবে। আমরা যদি উদাহরণ দেখি, একটু আগে দেখেছি যে আলাবু থেকে সরায়া বিলুপ্ত হয়ে গেল লাবু বা লাউ। যদি বলি উদ্দারকে আমরা উদার বা দার বলতে পারি, রস্যটা বিলুপ্ত হয়ে গেল। আর মধ্য স্বরলোপ হলো যেমন অগুরু মানে অগ্রু, এখানে মাঝখানে স্বরলোপটা বিলুপ্ত হয়েছে সুবর্ণ মানে স্বর্ণ। আবার অন্তঃস্বরলোপ হলো যে আশা, তাহলে বা স্বর সাথে আকার ছিল, মানে লাস্টে যে স্বরধ্বনিটা ছিল তা চেঞ্জ হয়ে বিলুপ্ত হয়ে শুধু আশ হলো। আজি লাস্টের স্বরলোপ ছিল রস্যিকার, তাহলে এটা বিলুপ্ত হয়ে হলো আজ। চারি, মাঝখানে লাস্টে স্বরধ্বনি ছিল বা স্বর ছিল রস্যিকার, এটা চেঞ্জ হয়ে গেল চার। আমরা 10 নম্বরে দেখব সমীভবন হলো দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করবে। আমরা যদি বিস্তারিতভাবে দেখি তাহলে বলতে পারি যে শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, এখানে জন্ম থেকে হয়ে গেল জম্ম। কাদনা থেকে হয়ে গেল কান্না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো ধ্বনি পরিবর্তন শেষ হয়ে যাবে। এরপর আমরা এক্সারসাইজ দেখার চেষ্টা করব। ধ্বনি পরিবর্তনের শেষ অংশে আমরা দেখব যে দ্বিত্বব্যঞ্জনের অপর নাম হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। এখানে আমরা নামের সাথে সামঞ্জস্য রেখে বলতে পারি যে দ্বিত্বব্যঞ্জন মানে হচ্ছে দুটি ব্যঞ্জন, অর্থাৎ কোনো শব্দে জোর দেওয়ার জন্য ব্যঞ্জনের উচ্চারণ 2 বার হয়, তাকে আমরা দ্বিত্বব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে আখ্যায়িত করে থাকতে পারি। যেমন কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে, তাকে দ্বিত্বব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। যদি বলা হয় পাকা, এখানে পাকাকে আমরা যদি জোর দিই, যেমন পাক্কা, কথাটি একেবারে পাক্কা, তাহলে কটা 2 বার উচ্চারিত হলো, তাকে আমরা দ্বিত্বব্যঞ্জন বলি। যেমন সকাল, যদি বলি তুমি সকাল চলে এসো, এরকম যদি না বলি সকাল, তার মানে এই সকালকে আমরা যদি জোর দিই বা প্রেশার ক্রিয়েট করি তাহলে সেটা দ্বিত্বব্যঞ্জন হয়ে যায়। 2টি ক এর উচ্চারণ হলো, মানে 2টি ব্যঞ্জনের উচ্চারণ হলো, এটি হলো দ্বিত্বব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা। এরপরে আমরা দেখব ব্যঞ্জনচ্যুতি মানে হলো পাশাপাশি সম উচ্চারণে দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে একটি লোপ পায়।
অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একই ব্যঞ্জনধ্বনি পাশাপাশি অবস্থান করছে, এর থেকে যদি আমরা একটি ব্যঞ্জনধ্বনিকে বিলুপ্ত করি তাহলে যা হবে তা হলো ব্যঞ্জনচ্যুতি। যেমন বউ দিদি, বউ দিদি দ এখানে দুটি রয়েছে, দুটি দকে যদি আমরা একটি দ বিলুপ্ত করে দিই তাহলে হয় বৌদি। তাহলে বৌদিদি থেকে বৌদি হওয়া, এটি হলো একটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। আবার যদি বলি বড় দাদা, এখানে দ দুটি রয়েছে, বড়দা, তাহলে এটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। আর 13 নম্বর এবং 14 নম্বরে যে জিনিসটি রয়েছে তা হলো অন্তর্হতি। অন্তর্হতিটা আমরা অনেক সময় স্কিপ করে যাই, কিন্তু এটিও মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। এবং অবিশ্রুতি, এই দুটো জিনিস আমরা দেখব। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। যেমন ফাল্গুন, ফাল্গুন থেকে হয়ে গেল, এখানে ল এবং গ দুটো ব্যঞ্জনধ্বনি ছিল, এর একটি লোপ পেয়ে হয়ে গেল ফাগুন, লটা লোপ পেল। ফলাহার, ফলাহার থেকে আমাদের হটা লোপ পেয়ে হয়ে গেল ফলার। পরীক্ষায় কিন্তু এটা প্রায় আসে যে ফলাহার থেকে ফলার কিসের উদাহরণ, এটা অন্তর্হতির উদাহরণ। আবার আমরা যদি বলি যে শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, এটি কিসের উদাহরণ, এটি আমাদের অবিশ্রুতির উদাহরণ। অবিশ্রুতির সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বিপর্যস্ত স্বরধ্বনির পূর্বধ্বনি স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তন ঘটলে তাকে অবিশ্রুতি বলে। যেমন আমরা বলতে পারি শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে। এর বাইরে আমাদের কিছু ধ্বনি পরিবর্তন রয়েছে, যেমন যদি বলা হয় রকার লুপ বা হকার লুপ বা ক্ষীণায়ন। রকার লুপ বলতে আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লুপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিতে হয়। যেমন তর্ক যদি বলি আমরা, তর্ক, তর্ক থেকে আমাদের হয়ে গেল তক্ক, আমাদের এখানে রকার লুপ্ত হয়ে দুটি ক হয়ে গেল, এটাকে বলা হয় রকার লুপ। আবার হকার লুপ, হকার হলো যে আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝে হকার লুপ পায়, যেমন পুরোহিত থেকে পুরুত, গাইল থেকে গাইল। আবার আরেকটি বিষয় রয়েছে ক্ষীণায়ন। ক্ষীণায়ন শব্দ মধ্যস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে ক্ষীণায়ন বলা হয়। যেমন পাঠা, পাঠা থেকে পাটা, কাঠ, কাঠ থেকে কাঠ, এগুলো ক্ষীণায়নের উদাহরণ। এইগুলো আমাদের একটু লেস ইম্পর্টেন্ট বলে আমরা লিখলাম না। এখন আমরা সরাসরি চলে যাব গত পর্ব এবং আজকের পর্ব, এই দুই পর্ব মিলিয়ে আমাদের যে ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো আমরা আলোচনা করেছি, পাশাপাশি উদাহরণগুলো আলোচনা করেছি, সেইগুলো আপনারা ভালোভাবে দেখছেন। এবং আপনাদের সুবিধার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কনফিউশন তৈরি করে এরকম কিছু ধ্বনি পরিবর্তনের উদাহরণ আমরা লিখে রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম শুরুতেই। আবার আরেকটি বিষয় হলো যে গত পর্ব এবং আজকের পর্ব, এই দুটি পর্ব মিলিয়ে আপনারা নিয়মগুলো দেখেছেন, পাশাপাশি নিয়মগুলোর বাইরে বা নিয়মগুলোর ভিতরে এই উদাহরণগুলো রয়েছে, সেই উদাহরণগুলো সংক্ষেপে দেখার চেষ্টা করেন যাতে ধ্বনি পরিবর্তন নিয়ে আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা না হয়। আমরা এক নম্বরে দেখি রত্ন থেকে রতন। এটি রত্ন থেকে রতন, এটি কিসের উদাহরণ? পরীক্ষায় আমাদের এভাবে প্রশ্ন আসে যে রত্ন থেকে রতন হওয়ায় ধ্বনিসূত্র কী? এটাকে বলা হয় স্বরভক্তি বা মধ্যস্বরাগম, বা মধ্যস্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ। অর্থাৎ আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে স্বরভক্তি কী, মধ্যস্বরাগম কী বা বিপ্রকর্ষ কী, তিনটা একই জিনিস। আবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্নান থেকে স্নান, এটি কিসের উদাহরণ? এটিও স্বরভক্তি, মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ। পরীক্ষায় কিন্তু আমাদের মধ্যস্বরাগমটা অনেক সময় থাকে না, কারণ মধ্যস্বরাগম থাকলে অনেক সময় বোঝা যায় যে এটি মাঝখানে স্বরের আগমন ঘটেছে, কাজেই থাকতে পারে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যাই থাকুক না কেন আপনারা একই প্রশ্ন আনসার, একই জিনিস আনসার করবেন। আচ্ছা, আমরা অপিনিহিতির সংজ্ঞা দেখেছিলাম প্রথম পর্বে। যেমন পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়াকে বলা হয় অপিনিহিতি, এটা পরীক্ষায় মাঝে মাঝে থাকে। আশু থেকে আউশ, এটি কিসের উদাহরণ? আশু থেকে আউশ, এটি অপিনিহিতির উদাহরণ। আবার যদি বলি দেশি থেকে দিশি, আজকে আমরা দেখলাম এটি কিসের উদাহরণ? এটি হলো স্বরসঙ্গতির উদাহরণ। গতকালকে আমরা দেখেছিলাম পিশাচ থেকে পিচাস, এটি ধ্বনি বিপর্যয়। ফলাহার থেকে যদি বলি ফলাহার থেকে ফলার, আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, এটি বর্ণলোপ। ফাল্গুন থেকে ফাগুন, এটি কি অন্তর্হতি, খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটি বিষয় পর্তুগিজ আনানস,
বাংলায় আনারস, এটি কী ধরনের পরিবর্তন? এটি হলো আমাদের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। আবার মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণের মতো উচ্চারণকে বলা হয় ক্ষীণায়ন। আমরা একটু আগে পড়লাম লাল থেকে নাল, লাল থেকে নাল, এটি কিসের উদাহরণ? এটি বিষমী ভবনের উদাহরণ। গামছা শব্দটিতে মধ্য স্বরলোপ ঘটেছে, অর্থাৎ মধ্য স্বরলোপের যদি উদাহরণ হয় তাহলে এর মধ্যে একটি উদাহরণ হবে গামছা। আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে তাকে বলে প্রগত। আরেকটি বিষয় হচ্ছে প্রাতিপাদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। পরীক্ষায় এটা আমাদের 35তম বিসিএসে এসেছিল যে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, সেখানে প্রাতিপদিকটা ছিল, তাই প্রাতিপদিকটা আমরা লিখলাম। আর মূলত প্র্যাকটিস করা আমাদের এই পর্বের কাজ ছিল না। আমরা প্রথমত চেষ্টা করে আসছি যে আপনাদের একটি বেসিক ধারণা দেওয়া এবং পাশাপাশি সিলেবাসটা শেষ করা। আমরা বাংলা ব্যাকরণ, গণিত এবং ইংরেজি এই 3টি বিষয়ের উপর চাকরি পরীক্ষা উপযোগী বা বিভিন্ন পরীক্ষায় ভর্তি পরীক্ষা হোক বা পাবলিক পরীক্ষা হোক, পরীক্ষা উপযোগী সিলেবাসগুলো আমরা প্রথমে শেষ করব। সিলেবাসগুলো শেষ করার পরবর্তী কাজ হলো আমাদের আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলস বা বিস্তারিত, অনেকেই বলে থাকেন যে বইয়ের হুবহু, হ্যাঁ আমি বইয়ের হুবহুই আলোচনা করে থাকি আপনাদের বোঝানোর জন্য, সহজেই যাতে আপনারা বুঝতে পারেন, কোনো শর্টকাট উপায় না, ইন ডিটেলস আলোচনা করে থাকি। সেইগুলো আমরা প্রথমে শেষ করব। এরপর আমরা প্রতিটা টপিকস ধরে ধরে কিছু এক্সারসাইজ করব যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই যারা প্রথম থেকে শেষ অবধি আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, আশা করছি তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। বিশেষ করে আমি বাংলা ব্যাকরণ যখন শুরু করি তখন হয়তো বাংলা ব্যাকরণের 3 থেকে 4টি ভিডিও দিয়ে পরবর্তী পার্টে গণিতে চলে যাই। অনুরূপভাবে গণিতে 3 থেকে 4টি ভিডিও দেই, এরপর আবার ইংরেজি নিয়ে আলোচনা করি। তো এটা একটি ধারাবাহিক প্রসেস। এই ধারাবাহিক প্রসেসের মধ্যে আপনারা নিজেদেরকে যতটা মানিয়ে নিতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল। আর এইগুলো হচ্ছে আমাদের একটি বেসিক ধারণা বা সিলেবাস নিয়ে প্রাথমিক আলোচনা। আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা করব, পাশাপাশি আপনাদের সাজেশন আকারে প্র্যাকটিস করার জন্য কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা সবসময় আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে মাঝে মাঝে ভিজিট করবেন। সেখানে আমি চেষ্টা করি কিছু সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন জীবনের সাথে জড়িত কিছু বিষয় নিয়ে বিস্তারিত ব্লগিংয়ের মতো লেখার চেষ্টা করি। সেই জিনিসগুলো আপনারা মাঝে মাঝে দেখবেন। এবং যে কথাটা শুরু থেকেই বলে আসছি এবং এখনও বলতেছি তা হলো আপনারা জাস্ট 2টা মাস ফলো করেন, 2টা মাস পর দেখেন আমাদের সিলেবাস যখন মাঝামাঝি বা শেষ পর্যায়ে চলে আসবে তখন আপনারা অনুভব করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি শিখতে পারলাম বা কী জানতে পারলাম। মূলত ভিডিওগুলো এন্টারটেইনিং নয়, সেই কারণে হয়তো আপনাদের ভালো লাগে না বা দেখতে খারাপ লাগে। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিনোদন দেওয়া নয়, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করা বা কিছু তথ্য দিয়ে সহায়তা করা। যে তথ্যগুলো হয়তো আমরা সবাই জানি এরপরও আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারিনি, সেইগুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। সেই প্রয়াসে আপনারা অবশ্যই সামিল হবেন এবং আমাকে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল বা আগামী পর্বে যে কোনো একটি ভিডিও নিয়ে। সে অবধি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।